অতিথির স্মৃতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি ৩টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভোজন শুরু করে। ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অসংখ্য গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনু বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন ২ দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরল না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু ৩ দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যা ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসামি। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আঁট করে মোজা পরা। কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু ৩টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি ২৪-২৫, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডুর। কোথাও যেন একটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটা তার কোলে, সে তো আর হাঁটতে পারে না। অথচ ফিরে আসবার ঠেই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহিনি। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণে কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদের বাসায় ফিরছে। সম্ভবত এরা ব্যাধ ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবতাম যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম। অন্ধকার হয়ে গেল। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিলে ডাকলাম, ভিতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে কেন? জবাবে সে মুখ্য পায়ে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ল। রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিস। পরের দিন খবরে পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তার পরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি।
দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বের হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় ল্যাজ নেড়ে। মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানিনি যে মালির বউ মেরে ধরে তাকে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না। তাই ও সম্মুখে পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, 3 দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরে ঘরে বসেছিলাম শুয়ে। খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চেয়ে। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞি না, মালির বউ ওরে তাড়িয়ে দিয়েছে। আজ তো অনেক খাবার বেঁচেছে। সে সব হলো কি? মালি বউ চেঁচে পুছে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হয়ে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এইদিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবু 3 দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কী রে, এখানে এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল। সবাই পেল না, কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টি চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। পথে দাঁড়িয়ে 2 দিন তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকটি ঢুকে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম।